পর্যায়বৃত্ত গতি থেকে আসছে। দুইজন দুই কর্নার থেকে লিখতে থাকো, তাহলেই হবে, বুঝছো? পর্যায়বৃত্ত গতি যতটুকু করাবো ঠিক ততটুকু লিখলেই হবে। আচ্ছা, প্রথমত লিখো পর্যায়ভিত্তিক গতি। পর্যায়ভিত্তিক গতি এটাকে আমরা বলবো হচ্ছে ইংলিশে পিরিয়ডিক মোশন। গতি ইংলিশ কি? মোশন। ঠিক আছে, তার সংজ্ঞা যদি আমি লিখি, প্রথমত কি লিখবা? যে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয়, লিখো যে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। এই হচ্ছে আমাদের সংজ্ঞা। এইটা আগে তোলো। তাহলে আমরা কি বলছি? কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে কি করবে? অতিক্রম করে, তাহলে সেই গতিকে আমরা কি বলবো? পর্যায়বৃত্ত গতি। এখানে কথাগুলোর মধ্যে দেখো, কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে, তাহলে আমাদের এইখান থেকে এই লাইনটা খুব ইমার্জেন্সি। নির্দিষ্ট সময় পর পর। কোন সময় পর পর? নির্দিষ্ট সময় পর পর। আবার পরের লাইনটা হচ্ছে কি বলছে? একই দিক থেকে কি করে? অতিক্রম করে। তাহলে সেই গতিকে আমরা কি বলতেছি? পর্যায়বৃত্ত গতি। যেমন আমরা এরকম একটা উদাহরণ দিতে পারি। ধরো আমাদের একটা কি ঘড়ি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মনে করো 12, এটা হচ্ছে আমাদের এখানে কত? 3, এটা কত বলো তো? 6, আর এটা কি 9। আমি বাকিগুলো লিখি নেই কিন্তু। তো যদি তুমি এইখান থেকে চিন্তা করো, এখানে দেখো যে কোনো গতিশীল বস্তু কণার গতি, তার মানে এইখানে যে আমাদের ঘড়ির কাঁটা আছে একটা, নাকি? এটা হচ্ছে ঘড়ির কি ঘন্টার কাঁটা যদি আমরা চিন্তা করি। এরপর আমাদের এইখানে একটা আছে, সেটা কার কাঁটা? এটা হচ্ছে আমাদের মিনিটের কাঁটা, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের আরও একটা আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে কি সেকেন্ডের কাঁটা।
এই যে ঘড়িটা আছে, দেখবা এই যে ঘন্টার কাঁটাটা আছে, যে 12 ঘন্টা পর পর কোন জায়গায় আসে, এই জায়গাতে আসবে না? আবার মিনিটের কাঁটাটা কি করে, প্রতি 1 মিনিট পর পর একটা বিন্দুতে অতিক্রম করে যায়। তো আমরা সরাসরি ঘন্টার কাঁটাটা নিয়ে চিন্তা করি, ঠিক আছে? তাহলে এই ঘন্টার কাঁটাটা কি করবে, যে এইখান থেকে যদি মনে করো শুরু করে, এভাবে ঘুরতে ঘুরতে কোথায় আসে, এখানে আসে 12 ঘন্টা পর, আবার 12 ঘন্টা পর কোথায় আসে, এখানে আসে। তাহলে নির্দিষ্ট সময় পর পর কী করে, নির্দিষ্ট বিন্দুকে কী করবে, অতিক্রম করে। কোন দিক থেকে অতিক্রম করে বলো? একই দিক থেকে অতিক্রম করে না? অর্থাৎ ঘড়ির কাঁটাটা কোন দিকে ঘোরে, এই দিকে ঘুরতে থাকে। আর দিকটা কিন্তু ফিক্সড হয়ে গেছে এখন, ঠিক আছে? তাহলে আমাদের এই দিকে হচ্ছে কি, এটা হচ্ছে তার দিক, এই দিক থেকে ঘোরে। তাহলে নির্দিষ্ট সময় পর পর কী করবে এরা, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই দিক থেকে অতিক্রম করে। তাহলে সেই গতিটাকে আমরা কী বলবো, পর্যায়বৃত্ত গতি। এখন এই পর্যায়বৃত্ত গতির উদাহরণগুলো তোমার মনে রাখা লাগবে। তুমি একটা একটা করে উদাহরণ লিখতে থাকবে খাতায়। লিখবা হচ্ছে ঘড়ির কাঁটার গতি, উদাহরণ লিখবা কি বলো তো, ঘড়ির কাঁটার গতি। লিখো ঘড়ির কাঁটার গতি। তারপরে দেখো সূর্যের চারদিকে, সূর্যের চারদিকে পৃথিবীকে প্রদক্ষিণ, পৃথিবীকে প্রদক্ষিণ করার গতি। তাহলে হচ্ছে ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারদিকে পৃথিবীর গতি বললেই হয়। হ্যাঁ, সূর্যের চারদিকে আর গতি, পৃথিবীর গতি। আচ্ছা, এরপরে হচ্ছে লিখো হচ্ছে পিস্টনের গতি। পিস্টনের গতি। তাহলে হচ্ছে আমরা এখানে মনে রাখবো যে উদাহরণ হিসেবে ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারদিকে কি, পৃথিবীর গতি। দেখো যে এইটা যদি আমাদের সূর্য হয়, ঠিক আছে, এটা যদি আমাদের কি হয়, সূর্য হয়, এই সূর্যকে কেন্দ্র করে কে ঘুরতেছে বলো তো, পৃথিবী ঘুরতেছে না? এটা হচ্ছে আমাদের মনে করো পৃথিবী। তো এটা নির্দিষ্ট সময় পর পর ঘুরতেছে, এই জন্যে আমাদের কি হয়, দিন এবং রাত হচ্ছে। অর্থাৎ এখানেই আমরা এই একটা জিনিস যদি আমরা চিন্তা করি, যে এখানে যখন চেঞ্জ হয়, যে সূর্যকে কেন্দ্র করে কে ঘোরে, পৃথিবী যখন ঘোরে, তারপরে দেখবা যে 365 দিন যদি যায়, তাহলে কয় বছর হয়, 1 বছর। তাহলে এই যে 365 দিন পর পর যে বছরটা হচ্ছে, এটা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে না? আবার একটা দেখো যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, কোন দিক থেকে ঘুরতেছে, একই দিক থেকে ঘুরতেছে, তাহলে সেটা কি গতি হবে, পর্যায়বৃত্ত গতি। আবার যদি তুমি স্প্রে মেশিনগুলো খেয়াল করো, মনে করো যে জমিতে যে বীজগুলো দেয় নাকি, স্প্রে করার সময় দেখবে যে এইখানে ঘাড়ের এইখানে যখন হাত দিয়ে চাপ দেয়, এইখানে একটা জিনিস উপরে ওঠে এবং কি নামে। তাহলে এই গতিটাকে আমরা কি বলতে পারি, পর্যায়বৃত্ত গতি। সেটাকে আমরা পিস্টনের গতি হিসেবে চিন্তা করতে পারি, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে কি গতি, পর্যায়বৃত্ত গতি। এখন পর্যায়বৃত্ত গতির আরও অনেকগুলো সংজ্ঞা বা বিভিন্ন জায়গা থেকে এগুলো জানা যায়, একটু বুঝে শুনে লিখবা তাহলেই হবে। পরেরটা লিখো হচ্ছে পর্যায়কাল। লিখো পর্যায়কাল। লিখছো, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যদি নির্দিষ্ট সময় পর পর, সংজ্ঞাটা হচ্ছে এরকম, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণা, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যে নির্দিষ্ট সময় পর পর, যে নির্দিষ্ট সময় পর পর কোনো নির্দিষ্ট বিন্দুকে, কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে, নির্দিষ্ট বিন্দুকে
নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে সেই সময়কে পর্যায়কাল বলে। সেই সময়কে পর্যায়কাল বলে। লিখছো? তাহলে আমরা বললাম পর্যায়কাল কাকে বলে? পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণা, যে নির্দিষ্ট সময় পর পর কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে কী করে? অতিক্রম করে। সেই সময়কে আমরা কি বলবো? পর্যায়কাল বা টাইম পিরিয়ড। ঠিক আছে? পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? টি দ্বারা প্রকাশ করা হয়। লিখছো? তো পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যে নির্দিষ্ট সময় পরপর কোনো নির্দিষ্ট বিন্দুকে, আবার এখানে কথাটা আসতেছে নির্দিষ্ট সময় আর নির্দিষ্ট কি দিক। এখন আমি আবার যদি ওই উদাহরণেই যাই, ধরো এইটাই হচ্ছে আমাদের সেই ঘড়ি, তো এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 3, এখানে 6 আর এখানে কি 9। তো এইখানে একটা বিন্দু আছে মনে করো, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিন্দু, এদের মাঝামাঝি নাকি? তো ঘড়িটা আমাদের কোন দিকে ঘোরে? এইদিকে ঘোরে। তবে 12 ঘন্টা পর যদি এখান থেকে কাটা চিন্তা করি, যে এই হচ্ছে আমাদের ঘন্টার কাটা, ঠিক আছে? এটা কিসের কাটা? ঘন্টার কাটা। এই ঘন্টার কাটা দেখবা যে ঠিক 12 ঘন্টা পর পর, কয় ঘন্টা পর পর এই বিন্দুটাকে কী করবে? অতিক্রম করবে না? তাহলে সময়টা কয় ঘন্টা বলো? 12 ঘন্টা নাকি? সময় 12 ঘন্টা, আর নির্দিষ্ট দিক থেকে কি করতেছে? ওই বিন্দুকে কি করে? অতিক্রম করে। তাহলে এই বিন্দুটা তো একটা দূরত্ব নাকি? তাহলে নির্দিষ্ট দিক থেকে এইটা অতিক্রম করছে, তার মানে এখানে ঘন্টাটা হচ্ছে কয় ঘন্টা? 12 ঘন্টা। এবং এদের একটা তার সাথে কি অতিক্রম করে বলো তো? দূরত্ব অতিক্রম করে, বা এই স্থানটাকে অতিক্রম করে নাকি? তাহলে আমরা এখানে মনে রাখবো যে পর্যায়বৃত্ত গতির যে আছে, একটা হলো টাইম ট্রাভেল থাকতে হবে। তাহলে আমরা এখানে একটা জিনিস মাথায় রাখবো, যে পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে ফিক্সড টাইম হইতে হবে। কি হইতে হবে? ফিক্সড টাইম ইন্টারভেল। ফিক্সড টাইম ইন্টারভেল মানে কি? যে নির্দিষ্ট সময় পর একটা বিরতি দিবে নাকি? সেই সময়টা কি? যে 12 ঘন্টা সময় পর এখানে এসে কী করবে? একটা বিরতি। আবার 12 ঘন্টা সময় পর এখানে এসে একটা কী দিবে? বিরতি। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ফিক্সড টাইম ইন্টারভেল। আচ্ছা, আবার একটা কথা আমরা বলতে পারবো যে ফিক্সড টাইম ইন্টারভেলের পর হচ্ছে নির্দিষ্ট দিক হইতে হবে। কী হইতে হবে? নির্দিষ্ট দিক দিয়ে কী করবে বলো তো? অতিক্রম করবে। নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করবে। আমাদের আর একটা কথা হচ্ছে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর নাকি? তাহলে নির্দিষ্ট বিন্দুকে কি করবে? অতিক্রম করবে। এই তিনটা কথা লিখো। লিখছো? এরপরে লিখবো হচ্ছে স্পন্দন গতি। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস লিখে নাও যে পর্যাবৃত্ত গতি দুই প্রকার।
পর্যায়বৃত্ত গতির অনেকগুলো প্রকার বোঝা যাচ্ছে, তার মধ্যে আমরা মূলত মনে রাখবো হচ্ছে 2 প্রকার। পর্যায়বৃত্তিক গতি টোটাল কয় প্রকার? 2 প্রকার। একটাকে আমরা মনে রাখবো হলো কালিক পর্যায়বৃত্ত, কালিক পর্যায়বৃত্ত গতি। আর 2 নম্বর আমরা মনে রাখবো হলো স্থানিক পর্যায়বৃত্ত গতি, স্থানিক পর্যায়বৃত্ত গতি। কালিক পর্যায়বৃত্ত কি আর স্থানিক পর্যায়বৃত্ত গতি কি? যে একটা নির্দিষ্ট সময় পর পর যদি হয় তাহলে সেটা কি হবে? কালিক পর্যায়বৃত্ত। কালিক মানে হচ্ছে কাল, মানে হলো সময়। আর স্থানিক পর্যায়বৃত্ত কি? যে নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট স্থানকে যদি কি করে তারা অতিক্রম করে, তাহলে কি বলবো আমরা? সেটা স্থানিক পর্যায়বৃত্ত। তাহলে এটা হচ্ছে কীরকম সময়ের সাথে, নাকি এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট সময় পর পর এটা কাজ করবে, নির্দিষ্ট সময় কি পর পর। আর এটা হচ্ছে আমাদের কি নির্দিষ্ট স্থানকে নির্দিষ্ট সময় কি হবে পর পর, নির্দিষ্ট স্থানকে নির্দিষ্ট সময় পর পর। বুঝছো? পাশে লিখো। লিখবা স্পন্দন গতি, লিখো স্পন্দন গতি। স্পন্দন গতি লিখো। কোনো অগ্রপশ্চাৎ পর্যায়বৃত্ত গতিকে, কোনো অগ্রপশ্চাৎ পর্যায়বৃত্ত গতিকে দোলন গতি বা স্পন্দন গতি বলে। কোনো অগ্রপশ্চাৎ গতিকে কি বলতে পারি আমরা? দোলন গতি বা স্পন্দন গতি। তাহলে কোনো অগ্রপশ্চাৎ গতিকে আমরা বলতেছি দোলন গতি বা কি স্পন্দন গতি। উদাহরণ কি হতে পারে? আমরা যে দোলনা খাই, নাকি দোলনার ক্ষেত্রে আমরা দেখি যে একবার সামনের দিকে যায়, তার মানে সেটা আমরা যদি কী করি, সামনের দিকে মানে কি অগ্রভাগে যায়। আবার সেই দোলনাটাই আমাদের কি হয়, এদিক দিয়ে ফিরে আসে না, সেটাকে আমরা কি বলতে পারি? পশ্চাৎ, পেছনের দিকে চলে আসে। তাহলে একবার সামনের দিকে গেলাম, আবার কি করলাম, পিছনের দিকে আসলাম। তাহলে এই গতিটাকে আমরা কি বলতেছি? দোলন গতি বা স্পন্দন গতি, তাই তো? দোলন মানে এখানে আমরা মনে রাখবো দোলনার গতি। তাহলে আমরা এখানে মনে রাখতে পারি হচ্ছে দোলনার গতি। আমরা কি মনে রাখতে পারবো বলো তো? গিটারের তার চেনো তো, নাকি? গিটারের তারের গতি, গিটারের তারের গতি, ঠিক আছে? লেখো কম্পনশীল সুরশলাকার গতি, কম্পনশীল সুরশলাকার গতি, কম্পনশীল সুরশলাকার গতি। আচ্ছা, আমরা আর কি উদাহরণ দিতে পারি? হচ্ছে পেন্ডুলামের গতি, পেন্ডুলামের গতি। পেন্ডুলাম চেনো? ঘড়ির মধ্যে যেটা থাকে আর কি, ঠিক আছে?
তো এইখানে কি করে, একবার এই দিকে যায়, আরেকবার কোন দিকে আসে, এই দিকে। তো এইখানে অগ্রপশ্চাৎ কিন্তু এই জায়গার মধ্যেই সম্পন্ন হয়, আবার এইদিকে অগ্রপশ্চাৎ এখানেই সম্পন্ন হয় নাকি। তাহলে এইটাকে আমরা বলতে পারি কি, স্পন্দন গতি। তাহলে এই যে দোলন গতি বা স্পন্দন গতির এই উদাহরণগুলো জানাটা খুব জরুরি তোমার জন্য। লিখো সরল সন্ধিত স্পন্দন। কি লিখবা, সরল সন্ধিত স্পন্দন, সিম্পল হারমোনিক মোশন। তাহলে আমাদের এখন হচ্ছে সরল ছন্দিত স্পন্দন, বা ইংলিশে বললে আমরা কি বলবো, সরল মানে হলো কি সিম্পল, ছন্দিত মানে আমরা মনে রাখবো হারমোনিক। সিম্পল হারমোনিক মোশন, আমরা সংক্ষেপে এটাকে বলবো হচ্ছে SH, কি বলো তো, M। ইংলিশ লিখো। তাহলে সরল ছন্দিত স্পন্দন, লিখছো। এর সংজ্ঞাটা যদি আমরা লিখি, যদি কোনো বস্তু কণার গতি, যদি কোনো বস্তু কণার ত্বরণ, আমরা সংজ্ঞাটা লিখি, যদি কোনো বস্তুর ত্বরণ, যদি কোনো বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক, একটি নির্দিষ্ট বিন্দু থেকে কি হয়, সরণের সমানুপাতিক, একটি নির্দিষ্ট বিন্দু থেকে সরণের সমানুপাতিক। যদি কোনো বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু থেকে সরণের কি হবে, সমানুপাতিক, এবং সর্বদা ওই বিন্দু অভিমুখী, এবং সর্বদা ওই বিন্দু অভিমুখী, হয়, তাহলে সেই বস্তুর গতিকে সরল ছন্দিত স্পন্দন বলে, সরল ছন্দিত স্পন্দন বলে, সিম্পল হারমোনিক মোশন বলে। ঠিক আছে, লিখছ। তাহলে যদি কোনো বস্তুর ত্বরণ, এখন ত্বরণ বলতে কি বুঝো বলো, যে নির্দিষ্ট সময়ে কোনো বস্তুর অসমবেগের পরিবর্তনকে আমরা কি বলি, ত্বরণ। তুমি আগে ত্বরণ সম্পর্কে ধারণা রাখো, ত্বরণ কি জিনিস বা অ্যাসিলারেশন কি জিনিস। বস্তুর অসমবেগের পরিবর্তনকে আমরা কি মনে রাখবো বলো তো, ত্বরণ। বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে বা পরিবর্তনকে কি বলা হবে, পরিবর্তনকে ত্বরণ বলে, তাই না। সরণ কি জিনিস, আমরা সরণের জন্য সংজ্ঞা কি বলতে পারি, নির্দিষ্ট দিকে বিন্দুর অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলি, সরণ বলি। লিখো যে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে, কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে
সরণ বা ডিসপ্লেসমেন্ট বলে। লিখছো? এখানে তোমার সংজ্ঞা থেকে সূত্র টুত্র সব ক্লিয়ার করে নিতে হবে যে কোনো বস্তুর ত্বরণ একটা নির্দিষ্ট বিন্দু থেকে সরণের কি হবে, সমানুপাতিক। ত্বরণ সরণের সমানুপাতিক। সর্বশেষ কথা কি বলতো, ত্বরণ সরণের সমানুপাতিক, এবং আমরা এখান থেকে মনে রাখবো হলো বিপরীতমুখী। ঠিক আছে? তাহলে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে কোনো বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু থেকে কি হয়, সরণের সমানুপাতিক, এবং এখানে লিখি আবারও, সরণের কী ছিল, সমানুপাতিক নাকি। তাহলে কোনো বস্তুর ত্বরণ আমরা এখান থেকে এটাকে আরও ইজি লিখতে পারি যে ত্বরণ সরণের সমানুপাতিক। কী লিখবো বলো তো, ত্বরণ সরণের কি, ত্বরণ সরণের সমানুপাতিক। কথাটা বোঝো। ও কিমুখী, বিপরীতমুখী। এইটা আসলে কেন বিপরীতমুখী হচ্ছে কিভাবে? এখন তুমি সপ্তম অধ্যায়ে একটা তোমাদের আছে, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। একটা রাবার যদি আমি টানি, আমার যদি এটা একটা রাবার হয়, ঠিক এরকম এইখানে আমার আঙ্গুল ধরে আমি এটাকে কী করতেছি, নিচের দিকে যদি টানি নাকি, আমি যখন নিচের দিকে টানবো তখন রাবারটা বাড়বে না, তখন তার কি ঘটবে বলো তো, সরণ ঘটবে। সরণ মানে কি, দূরত্ব অতিক্রম করা। কোন দিকে, নির্দিষ্ট দিকে কী করবে, দূরত্ব। রাবার যখন আমি টানবো, রাবার নিজের মধ্যে একটা বল তৈরি হবে, যখনই আমার রাবার ছেড়ে দেবো কোন দিকে চলে যাবে, উপরের দিকে না। এই যে উপরের দিকে যাচ্ছে যে বলের কারণে, সেই বলটাকে আমরা বলবো হচ্ছে প্রত্যয়নী বল। কি বল বলো তো, প্রত্যয়নী বল। আর এই সরণটাকে যদি আমরা এক্স দ্বারা প্রকাশ করি, আর প্রত্যয়নী বলটাকে আমরা কি বললাম, এফ দ্বারা। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে এফ সমানুপাতিক কি লিখতে পারি, মাইনাস এক্স। এখন এটাও মাইনাস এক্স লিখতে পারি, বা এফ আমি যদি এভাবে লিখি যে বল সমানুপাতিক কি লিখতে পারি, সরণ লিখতে পারি। হয় বল বিপরীতমুখী অথবা কি সরণ বিপরীতমুখী, যে কোনো একটা যদি আমরা চিন্তা করি, একটা যদি আমরা ফিক্সড করে নিই, ধরো আমরা বল যদি চিন্তা করি তাহলে আমাদের সরণ বিপরীতমুখী। আবার যদি আমরা সরণ চিন্তা করি তাহলে কি বল বিপরীতমুখী। কি বল, এই বলটার নাম প্রত্যয়নী বল, যে নিজেই নিজের মধ্যে উৎপন্ন হতে পারে, সেটাকে আমরা কি বলবো, প্রত্যয়নী। যখন আমি এখানে টানতেছি তখন বলটা কিন্তু নিজেই উপরের দিকে চলে যাবে নাকি। তাহলে এই বলের জায়গায় আমরা লিখতে পারি এফ মানে বল বা ফোর্স, আর এক্স দ্বারা আমরা কি বলতেছি, সরণ। এটা যেহেতু বিপরীতমুখী, তাহলে আমরা এফের জায়গায় বলতে পারি কি লিখতে পারি, এম এ। সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি বসবে, সমান। আর এইখানে হচ্ছে কি বল ধ্রুবক হিসেবে কে বসবে, কে ইনটু, এখানে আমরা বসাইতে পারি কি বলতো, এক্স। আর এই মাইনাসটা আমরা কোথায় দিলাম, সামনে। এইটা একটু লিখো আগে, এবং রাবারটা আঁকায় নিয়েও কাজে দিবে। এই রাবারের মধ্যে আমি এখানে ফিক্সড করে নিচের দিকে টানতেছিলাম, তাহলে সরণ ঘটছিল। এই সরণটাকে আমরা আর একটা কথা বলতে পারি, এই সরণটার নাম হইবে রৈখিক সরণ। কি সরণ, রৈখিক সরণ। তাহলে আমরা এখানে সংজ্ঞা আরও যদি চেঞ্জ করি, বলবো যে প্রত্যয়নী বল রৈখিক সরণের কি সমানুপাতিক ও বিপরীতমুখী। আমি বাংলাটা লিখি যে প্রত্যয়নী বল রৈখিক সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। লিখো যে প্রত্যয়নী বল রৈখিক সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। কই রে, ছাগল ঢুকছে।
টিভি থেকে কথা বলা যায়। কাম শেষ। লিখছো তোমরা? ভাত দাও, বাইরে সাউন্ড আসবে না অবশ্য। আচ্ছা শোনো, তাহলে আমরা এখান থেকে এইটা লিখতে পারি নাকি? এরপরে এটার প্রতিবেদন আরেকটু সামান্য দেখো, যে এখানে যদি আমরা ত্বরণ চিন্তা করি, এ কি এখানে ত্বরণ, তাহলে এইখানে আমাদের আছে মাইনাস কে, এই পারে এম গুণ আছে না, উপরে গেলে কি হবে ভাগ, আর ইন্টু কি আছে বলো তো এক্স। এই যে এখান থেকে দেখো ত্বরণ সরণের কি বলো তো সমানুপাতিক। এখন দেখো আমরা এ সমান যেটা লিখতে পারি যে মাইনাস কে ডিভাইডেড বাই এম, এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে কি ওমেগা, ইন্টু আমরা কি লিখতে পারি এক্স। তো এটা আমরা পরে আসি, ঠিক আছে? তুমি আগে খুব সিম্পল এইটা তো বুঝছো, ঠিক আছে? তো এইখান থেকে তুমি এম যদি না চিন্তা করো তাহলে ভর তো ফিক্সড নাকি, কোনো একটা বস্তুর ভর থাকবেই। তো সেক্ষেত্রে আমরা এইটা লিখতে পারি, এটাও লিখে নাও, এটা পরের লাইনে লিখো। এইটা লেখার পর আমরা একটা বইকে যেহেতু ফলো করে আগাচ্ছি, সেটা তো অবশ্যই কাজে লাগবে। লিখো সরল সন্ধিত স্পন্দনের বৈশিষ্ট্য। সরল সন্ধিত স্পন্দনের কি বৈশিষ্ট্য লিখো। এখানে আমরা মোট 5টা বৈশিষ্ট্য মনে রাখবো এবং 5টাই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সরল সন্ধিত স্পন্দন মনে রাখবা, এটি একটি পর্যায়বৃত্ত গতি, এটি একটি পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। 2 নম্বর উদাহরণে 2 নম্বর মনে রাখবা হচ্ছে এটি একটি স্পন্দন গতি, এটি একটি কি স্পন্দন বা দোলন গতি। এটি একটি সরলরৈখিক গতি। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সরণটা কি হচ্ছে সরল রেখা বরাবর চলছিল, ওই জন্যটা আমরাকে বলতেছিলাম রৈখিক সরণ, সরল রৈখিক গতি। তাহলে 3টাই সহজ, পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি আর একটি সরল রৈখিক গতি। যে কোনো সময় ত্বরণের মান সাম্যাবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক। আমরা একদম সরাসরি বলতে পারি যে ত্বরণ সরণের সমানুপাতিক। ত্বরণ সরণের কি সমানুপাতিক। তাহলে ত্বরণ সরণের সমানুপাতিক। পরেরটা লিখব ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী। বিন্দু অভিমুখী। এই হলো মোট 5টা বৈশিষ্ট্য। লিখছ? তুমি লিখবা সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ, ঠিক আছে? আমরা কিছুক্ষণ আগে দেখে আসছিলাম এফ সমানুপাতিক কি দেখছিলাম বলো তো -x দেখছিল না? এফ এর জায়গায় আমরা বলতাম কি এম এ, সমানুপাতিক উঠে আমরা বলছিলাম কি একটা ধ্রুবক বসাইছিলাম, প্রত্যয়নী বল ধ্রুবক, সেটা ছিল কে, আর ইন্টু এখানে কি এক্স, মাইনাসটা ছিল সামনে। আমরা এখান থেকে এটাও দেখছিলাম যে এ
এই মাইনাস কে এর জায়গায় ছিল কে, এম এর জায়গায় এম, আর এখানে কি ছিল এক্স। এখন এই ত্বরণের জন্য যদি তুমি চিন্তা করো, এটাকে যদি আমরা ডেরিভেটিভ আকারে চিন্তা করি, ঠিক আছে, এটার যদি আমরা ব্যবকলন করি তাহলে কি ঘটনা ঘটবে? ধরো যে ত্বরণ মানে কি বলতো, যে সময়ের সাথে বেগের পরিবর্তনকে আমরা কি বলি? ত্বরণ না? তাহলে এটাকে যদি আমরা ব্যবকলন একটা অপারেটর দিয়ে দেখাই, তাহলে ডি ডিটি অফ কি বলতে পারি? ভি। তাহলে একবার অন্তরীকরণ করলাম, কি করছি? একবার অন্তরীকরণ করছি। তাহলে আমরা এখান থেকে দেখো পরের লাইনে আমরা যাই পাবো হচ্ছে ডি ডিটি অফ হইল কি এক্স। তার মানে দেখো একবার অন্তরীকরণ করলে আমরা পাবো হচ্ছে কি সরণ। তাহলে দেখো একবার অন্তরীকরণ করে আমরা কি পাইতেছি এখানে বলো তো? এটা হলো বেগ আর এটা কি পাইলাম? সরণ নাকি? আমরা যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে ডি স্কোয়ার এক্স, আর নিচে পাবো হচ্ছে ডিটি কি বলো তো স্কোয়ার। তুমি এইখান থেকে বোঝো, এইখানে আমি একটা অপারেটর লিখছি, এখানে আমাদের অপারেটর একদম সরাসরি বলি তাহলেই হবে। এখানে দেখো অপারেটর হচ্ছে একটা ডি ডিটি, এটা কয়বার অন্তরীকরণের জন্য? একবার। এটা কয়বার বলো তো? একবার অন্তরীকরণ করার জন্য, ঠিক আছে। আমার আরেকটা অপারেটর আছে, সেটা হচ্ছে ডি স্কোয়ার, নিচে কি আছে? ডিটি স্কোয়ার, তাই আছে না? এটা হচ্ছে আমাদের কয়বার অন্তরীকরণ করার জন্য বলো তো? দুইবার। কয়বার এটা? দুইবার। তাহলে দেখো প্রথমবার যখন আমরা ত্বরণকে মানে বেগকে অন্তরীকরণ করি তখন আমরা কি পাই? সরণ পাই। আমরা যদি সরণকে আবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো? এটা পাবো না? তো এইখান থেকে আমরা এই জায়গা থেকে কোনটা পাইতেছি? এই জায়গাটা পাচ্ছি নাকি? যে ডি স্কোয়ার এক্স, নিচে কি আসতেছে? ডিটি স্কোয়ার। এই জায়গার মানটা এটা আমরা কার জন্য পাচ্ছি? এই যে এটা আমরা ত্বরণের জন্য পাচ্ছি। কার জন্য? তাহলে ত্বরণের জন্য কোনটা পাইছি? এটা পাইছি না? যদি না বুঝে থাকো আমি আরেকবার বলি, শোনো, খেয়াল করো, যে আমরা ত্বরণকে অন্তরীকরণ করলে পাচ্ছি কি? বেগ। বেগকে অন্তরীকরণ করলে আমরা কি পাচ্ছি? সরণ। এখন এটা যেহেতু আমরা একবার, এখানে দুইবার, তাহলে টোটাল দুইবারের মূল জায়গা কোনটা? এইটা নাকি? তাহলে এই যে এখানে এইটা একটা অপারেটর, এটা একটা কি বলো তো? অপারেটর। এটা একটা কি আমাদের? অপারেটর। অপারেটর কখনো পরিবর্তন হয় না। এই যে এটা হচ্ছে দুইবার অন্তরীকরণ করার জন্য কি? অপারেটর। তাহলে আমরা এখানে এ এর জায়গায় বসাইতে পারি যে ডি স্কোয়ার কি বলো তো? এক্স। নিচে আমরা কি বসাইতে পারবো বলো? ডিটি স্কোয়ার সমান এপারে আমাদের আছে মাইনাস কে ডিভাইডেড বাই কি? এম ইন্টু কি? এক্স। তাহলে আমি এখানে পরের লাইনে যদি যাই তাহলে আমি এখানে লিখতে পারি যে ডি স্কোয়ার এক্স, নিচে কি লিখলাম? ডিটি স্কোয়ার। এই পাশের মাইনাস কে বাই এম এপার নিয়ে আসলে কী হবে? প্লাস কে ডিভাইডেড বাই কী বলো তো? এম ইন্টু এক্স। তাহলে আমাদের কি হলো? 0। এইটুকু আগে তোলো। এই জায়গাটা একটা সমীকরণ। দেখো আমরা কে ডিভাইডেড বাই এম যেটা আছে এটাকে যদি আমরা কি লিখি? ওমেগা স্কোয়ার লিখি। তাহলে ওমেগা স্কোয়ার যদি আমরা এখানে বসাই দিই তাহলেই তো আমরা একটা সমীকরণ পাই যাব। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো হচ্ছে ডি স্কোয়ার এক্স, নিচে হচ্ছে ডিটি স্কোয়ার। দেখো এই কে ডিভাইডেড বাই এমকে আমি কী চিন্তা করছি? ওমেগা স্কোয়ার। তাহলে আমি এখানে বসাই দিলাম হচ্ছে ওমেগা স্কোয়ার। আর এই জায়গাতে আমাদের কী আছে বলো তো? এক্স সমান সমান কি? 0। দেখছো? এই সমীকরণ থেকে আরেকটু খেয়াল করো, তাহলে আমাদের আজকের ক্লাসটুকু অন্তত আমরা ঠিক করে ফেলতে পারবো। দেখো আমরা যদি ত্রিভুজে চিন্তা করি, আমরা যদি একটা ত্রিভুজ চিন্তা করি, সেখানে আমরা বলতে পারি যে সাইন থেটা, কী বলবো বলো তো?
সাইন থিটা ইজ ইকুয়াল টু যে সরণ ডিভাইড বাই হলো বিস্তার, অ্যাম্পলিটিউড, এর দ্বারা কি বোঝায় বিস্তার। তাহলে সাইন থিটা মানে আমরা মনে রাখবো হলো সরণ ডিভাইড বাই কি বিস্তার। তাহলে আমি যদি এখানে সরণ বের করতে তাহলে এক্স ইজ ইকুয়াল টু, বা আমি যদি এ বের করতে চাই, কি যদি এ বের করতে চাই তাহলে আচ্ছা আমরা এক্স যদি বের করতে চাই তাহলে আমরা এখানে লিখবো সাইন থিটা ইন্টু এটা কি লিখবো এ নাকি। এখন আবার যদি আমরা এভাবে চিন্তা করি যে ওমেগা ইজ ইকুয়াল টু বললাম হচ্ছে থিটা ডিভাইড বাই কি বলো তো টি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমি এখানে কী বসাবো বলো তো ওমেগা টি নাকি। যে এবারে টি ভাগ আছে এবার নিয়ে আসলে কী হবে গুণ, দেখো থিটা থিটার জায়গায় আছে, এবারে টি ভাগ ছিল এবার আসলে কী হবে গুণ। তাহলে এটা আমরা এখানে পাইছি নাকি। তো এখানে দেখো যদি আমি এই থিটার জায়গায় বসাই তাহলে এখানে সাইন কি বসাইলাম বলো তো, থিটার জায়গায় আমরা বসাইতে পারি কি ওমেগা টি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এক্স ডিভাইডেড বাই কত বলো তো এ। এখন পরের লাইনে যদি আমরা লিখি এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এ সাইন কী লিখবো বলো ওমেগা টি লেখা যায়। দেখো এখানে এক্সের জায়গায় এক্স আছে, এ এপারে কি আছে ভাগ, এবার গেলে কী হবে গুণ। তাহলে দেখো এর সাথে সাইন ওমেগা টি, এই সমীকরণটা হচ্ছে তোমার অঙ্ক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি লাস্ট আরেকবার বলে দেবো সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সরণ বাই কি বিস্তার, উপরেরটা হচ্ছে আমাদের কি রৈখিক সরণ আর নিচেরটা কি বলো তো বিস্তার। এগুলো নিয়ে আমরা কথা বলবো আরও ডিটেলস, কালকের ক্লাসেই এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে দেখো যে আবার আমরা ওমেগা সমান সমান লিখবো হচ্ছে কি থিটা ডিভাইড বাই কি বলো তো টি। এখন এটা হচ্ছে কৌণিক বেগের জন্য, তাহলে আমরা এইখানে মনে রাখবো হচ্ছে কৌণিক কম্পাঙ্কের জন্য, ঠিক আছে। এখন দেখো থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওমেগা টি, জাস্ট থিটার জায়গায় বসাই দিবা তাহলে এইটা লাস্টে এই সমীকরণটা চলে আসবে। এইটুকু জাস্ট মনে রাখলেই হবে, এই সমীকরণ একটা আর এইখানে একটা। আমাদের ক্লাস থেকে যদি আমরা কিছুই না শিখি মনে রাখবো যে ত্বরণ সরণের কি সমানুপাতিক ও বিপরীতমুখী।